মেটেরিয়া মেডিকা যেখানে প্রয়োগ প্রদর্শক সিমটম বা বৈশিষ্ট্যপূর্ণ সিমটম এরকম লেখা যেখানে থাকে, তার মধ্যে পিকুলিয়ারিটি খুঁজবেন, মানে একটার সঙ্গে আরেকটার কি সম্পর্ক সম্বন্ধ, সেই যোগসূত্র তৈরি করতে চেষ্টা করতে হবে। আমার মনে হয় যারা আমার মেটেরিয়া মেডিকা গুলো পড়ে আমার যা ধারণা হয়েছে যে যারা মেটেরিয়া মেডিকা গুলো লিখেছেন, তারা ধারাবাহিকতা, মেটেরিয়া মেডিকা লেখার ধারাবাহিকতা বজায় রেখে মেটেরিয়া মেডিকাটা লিখেছেন। আর যারা ক্লিনিক্যাল মেটেরিয়া মেডিকা লিখেছেন, ক্লিনিক্যাল, তারা মেটেরিয়া মেডিকার ধারাবাহিকতা বজায় রাখেননি। তারা শুধুমাত্র ক্লিনিকে যে চিত্রটা পাওয়া যায় সেইটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। এ- একই একই বৈশিষ্ট্যপূর্ণ সিমটমই হচ্ছে ক্যারেক্টারিস্টিক সিমটম। একই বৈশিষ্ট্যপূর্ণ সিমটম গুলো কোনো একটা জায়গাতে গিয়ে দেখবেন যে যে সেটা হচ্ছে আপনার কমন সিমটম, তার কোনো মূল্য নেই, ওই জায়গাতে মূল্য নেই। এটা দেখতে পাবেন খুব সূক্ষ্মভাবে, অনুশীলন করে গেলে দেখতে পাবেন। আবার কোনো একটা মেডিসিনের ক্ষেত্রে গিয়ে সেই কমন সিমটমটা মোস্ট আনকমন সিমটম হয়ে যাচ্ছে, মোস্ট ক্যারেক্টারিস্টিক সিমটমে পরিণত হয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটা দারুণ মজার বিষয়। এই জিনিসটাকে আমাদের মাথায় রাখার সঙ্গে সঙ্গে একটা সিমটমের সঙ্গে আরেকটা যোগসূত্র, একটা যদি থাকে, একটা সিমটম যদি থাকে, ওই মেডিসিনকে কনফার্ম করতে গেলে আর একটা নির্দিষ্ট সিমটম এর সঙ্গে যুক্ত করতেই হবে। যদি যুক্ত না থাকে তাহলে ওই মেডিসিনটা কতটা ফলপ্রসূ হবে আমি সেইভাবে এখনো দেখিনি। আমার মনে হয় হবে না, আমার যেটুকু ধারণা হবে না। কেননা বহুবার ঠেকে 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 জায়গাগুলো তৈরি করা হয়েছে, তো সেই জন্য বলছি। আপনার ধরুন গরম কাতর আছে, সর্দি লেগেছে, নাক থেকে কাঁচা জল ঝরছে, এগুলো হচ্ছে কমন সিমটম। সর্দি লেগেছে, রোগের সিমটম এগুলো। সর্দি লেগেছে, নাক থেকে কাঁচা জল ঝরছে, হাঁচি হচ্ছে, পাতলা জল, গায়ে জ্বর জ্বর ভাব আছে, হ্যাঁ, গরম কাতর। এই পর্যন্ত গিয়ে আপনি আর বিবেচনা করলেন না, না করে ইটা দিয়ে দিলেন, নেট্রামিউর দিয়ে দিলেন। সেখানে রেজাল্ট আসতেও পারে, নাও আসতে পারে। এই সিমটম কটা থাকবে, সর্দি লেগেছে, নাক থেকে জল জল সর্দি বার হচ্ছে, গায়ে জ্বর জ্বর ভাব, এটা হচ্ছে সর্দির কমন সিমটম। তা সর্দির যদি এটা মানে সর্দি লাগলে প্রত্যেকের এই সিমটম কটা দেখা যাবে, প্রত্যেকের দেখা যাবে। দেখা যাবে না কোনটা? গরম কাতর, শীত কাতর। কারোর হয়তো গরম কাতর থাকতে পারে, কারোর শীত কাতরতা আসতে পারে, কারোর শরীরে শীত 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 ভাব লাগছে, কারোর শরীরে গরম গরম ভাব লাগছে। এটা এটা হচ্ছে একটা জেনারেল সিমটম। এটা সবার ক্ষেত্রে থাকবে, এটা কোনো কথা না, নাও থাকতে পারে। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সিমটম। এর সাথে নেট্রামিউরের জন্য যেটা লক্ষ্য রাখতে হবে, জিভটাকে লক্ষ্য রাখতে হবে। যদি জিভ শুষ্ক থাকে, নেট্রামিওর দিয়ে আমি রেজাল্ট পাইনি, নেট্রামিওরকে নির্দেশ করছে না, নেট্রামিওরকে নির্দেশ করছে না, সেখানে মেডিসিন পালসিটেলা এসে যেতে পারে। হুম, এই দিকে চলে যাবে তখন। তো জিভে যদি রস থাকে, পিপাসা থাক অথবা না থাক, সর্দির সাথে সাধারণত পিপাসা খুব একটা থাকে না। সর্দির প্রাথমিক পর্যায়ে কোনো মেডিসিনেরই সাধারণত পিপাসা থাকে না। সর্দির একেবারে শুরুতে, আর্লি স্টেজে সর্দি ঝরার সঙ্গে পিপাসা থাকে না, এটা অধিকাংশ ক্ষেত্রেই সত্য। তো পিপাসা থাক না থাক, জিভের রস থাকতে হবে, জিভটা ভিজা থাকতে হবে। এবার আপনি নেট্রামিওর কনফার্ম হয়ে গেলেন, এইটাকে দেখতে হবে। তা যখনই নেট্রামিওরের কথা বলা হবে, তখন গরম কাতর, সঙ্গে পিপাসা অথবা জিহ্বা শুষ্ক, সেই সঙ্গে সর্দির কমন চিত্র, এটাকে বলতেই হবে। তাহলে আপনার কমপ্লিট হলো। এবার দেখা যাচ্ছে যে জিহ্বা শুষ্ক,
পিপাসা নেই, জ্বর জ্বর ভাব, নাকে সর্দি, পাতলা, হ্যাঁ, আম, সর্দিটা আস্তে আস্তে ঘন হয়ে আসছে, পরে আরো বেড়ে যেতে পারে, মানে জ্বরটা বেড়ে যেতে পারে। এইখানে জাস্টিসিয়ার সঙ্গে নেট্রামিওর নয়, এখানে আপনার জাস্টিসিয়ার সঙ্গে ফেরামফস, জাস্টিসিয়ার সঙ্গে ফেরামফস, এটা প্রয়োগ করে আপনি নিশ্চিত থাকতে পারেন যে ওটা আর বাড়বে না। অ্যালোপ্যাথি যে কাজটা করে, চটপট অ্যাভয়েড করে দেয়, ও অ্যাভয়েড করে দেবে, মানে বৃদ্ধি আর হতে দেবে না। ও বলবে যে প্রত্যেকবার আমার তো হাঁপানি হতো, কিন্তু এইবার এই মেডিসিনটা কি, সর্দি থাকলেও কিন্তু আমার হাঁপানিটা হয়নি এবার, এরকম বলবে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তাহলে স্যার এখানে আপনি আলাদা করলেন যে শুধু জিহ্বাটা দিয়ে আমরা পার্থক্য করলেন এখানে, জিহ্বা যদি রসালো হ্যাঁ, থাকে তাহলে এখানে নেট্রামিউটটা হবে আর কি। হ্যাঁ, হ্যাঁ, হুম, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে ঠিক, সর্দির ব্যাপারটাতে আপনি এটা দ্বারা আলাদা করলেন আর কি। একদম একদম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ। স্যার আর গত সপ্তাহে তো বলছিলেন স্যার হ্যাঁ, একটা ওষুধ এই যে আপনার স্মরণ ছিল না স্যার, ঠান্ডা লাগার পরে স্যার কাশি শুরু হয়েছে, হ্যাঁ কাশি শুরু হয়ে তারপরে নাক থেকে সর্দি ধরছে, এই মেডিসিনটা হ্যাঁ, স্যার। ওইটাই আমার এই সিটা নেই, ফাদারের কম্পিউটার রয়েছে, ওটা আমার আর খেয়াল নাই দিতে। স্যার বলছি যে হোমিওতে প্যারালাইসিসে কতটুকু মানে সফলতা পাওয়া যায় এই বিষয়ে যদি একটু বলেন খুবই উপকৃত হতাম আর কি স্যার। হোমিওপ্যাথিতে প্যারালাইসিসের কমপ্লিকেশনটা হচ্ছে, প্যারালাইসিস হয়ে যাওয়াটা কমপ্লিকেশন নয়, প্যারালাইসিস হয়ে যাওয়াটা কোনো কমপ্লিকেটেড নয়, কমপ্লিকেটেডটা হচ্ছে আপনার প্রেশারটাকে কন্ট্রোল করা, প্রেশার জি কন্ট্রোল করাটাই হচ্ছে সব থেকে বেশি কমপ্লিকেটেড, বাকিটা কোনো কমপ্লিকেটেড নয়। আর একটা কমপ্লিকেটেড রয়েছে, সেটা হচ্ছে আপনার কনস্টিপেশন। এই কনস্টিপেশন আর হচ্ছে হাইপার টেনশন, এই দুটো জিনিসকে নিয়ন্ত্রণে রেখে প্যারালাইসিস পেশেন্ট গুলোকে চিকিৎসা দিতে হয়। তো কিছু পদ্ধতি আছে, সেইগুলো যদি মেনটেন করেন, আপনি 80 to 99% পেশেন্ট, মানে 100% পেশেন্ট, 100% বলতে আমি এই পর্যায়কে বলছি যাদের গায়ে শক্তি আছে, যাদের জি গায়ে স্যার। শক্তি আছে, পেশিগুলো এখনো ফ্ল্যাবি হয়নি, হ্যাঁ, মানে মাসেলের টোন যদি হারিয়ে ফেলে তাতেও সমস্যা নেই, টোন তৈরি করা যাবে, কিন্তু বয়স যদি 70 হয়ে যায়, 80 হয়ে যায়, হ্যাঁ, তারা তো বয়সের ভারেই দুর্বল হয়ে গেছে, তাদেরকে আর পূর্ব অবস্থায় ফিরিয়ে দেওয়া যাবে না। হয়তো কিছুটা হতে পারে, তাদের মনের জোর যদি থাকে কিছুটা হতে পারে, কিন্তু যাদের বয়স আপনার ওই মোটামুটি ধরে নেন 15 থেকে 50 বছর এর মধ্যে রয়েছে, বা 60 বছর এর ভিতরে আছে, 15 থেকে, এবং তাদের মানসিক জোর রয়েছে, গায়ে শক্তি রয়েছে, কিন্তু প্যারালাইসিস, এই পেশেন্ট গুলোকে আপনি ধরে নেন 80 to 95% তাদেরকে মানে 90% পেশেন্টকে বা 95% পেশেন্টকে আপনি 80 to 95% রিকভারি করে পূর্বের জায়গায় ফিরিয়ে দিতে পারবেন, প্রত্যেকটা পেশেন্টকে, একখানা পেশেন্ট শুয়ে থাকবে না স্যার এই প্যারালাইসিস বিষয়টা পেশেন্ট। এই আজকে একটু আলোচনা করলে ভালো হয়। এ তো মুশকিল না, মানে প্রত্যেকটা রোগী হচ্ছে কঠিন, প্রত্যেকটা রোগকেই চিকিৎসায় আগে নিয়ে যাওয়াটা জটিল। এইবার এগুলোতে একটু পূর্ব প্রস্তুতি ছাড়া জি স্যার। এলোমেলো আলোচনা করলে তো অসমাপ্ত জিনিস দেওয়া হয়। আমি জি স্যার। ম্যানেজমেন্টটা আপনাদেরকে বলতে পারি, হ্যাঁ, ম্যানেজমেন্টটা বলতে পারি, আজকে তো গাউট নিয়ে আলোচনা করার কথা, জি স্যার। কিন্তু অন্য বিষয়ে ঢুকে গেলাম। তো এইখানে আমি জাস্ট ম্যানেজমেন্টটা আপনাদের একটুখানি বলে দিই। যদি আপনাদের কারো আপত্তি না থাকে, কারো আপত্তি থাকলে আমি গাউটে চলে যেতে পারি। স্যার ওই গাউটের সাথে তো আলোচনা এখানেও তো লিঙ্ক হয়ে যাবে, আপনি ওইটাই আলোচনা করেন, দেখবেন কাছাকাছি চলে আসবে আর কি।
আচ্ছা, আমি এটা বলি তাহলে গাউটে ঢুকে যাব। এখানে যেটা করার দরকার হয় সেটা হচ্ছে আমাদের এমন কোনো ওষুধ নেই যে ওষুধ দিয়ে হাইপার টেনশনকে নিয়ন্ত্রণে রাখা যায়। এরকম কোনো ওষুধ আমি এখনো পর্যন্ত জানি না নিয়ন্ত্রণে রাখা যায় কিনা, কিন্তু এটাকে সারানো যায়, হাইপার টেনশনটাকে সারানো যায়। প্রেশার এখন বেশি আছে, ওষুধ খাইয়ে সেটাকে নর্মালে রাখবো, এরকম কোনো মেডিসিন আমাদের আছে কিনা আমি অন্তত পক্ষে জানি না, জানতে পারলে ভালো হবে। আর এই জায়গায় প্রেশারটাকে নিয়ন্ত্রণ করতে গেলে আপনার অ্যালোপ্যাথি ওষুধের সাহায্য নিতে হবে। হাইপারটেনশনের অ্যালোপ্যাথি যে ওষুধ রয়েছে সেই ওষুধ খাওয়ানোর সাথে সাথে আমাদেরকে প্রথমে ওই পেশেন্টের ওষুধ দিতে হবে তার প্রেজেন্ট স্টেটের উপর। প্রেজেন্ট স্টেটের উপর ওষুধ দিতে হবে। যখন স্ট্রোকটা হয়ে যাচ্ছে তখন তাকে প্রথমেই আর্নিকা মন্টানাটা মাস্ট দিতেই হবে। আর্নিকা মন্টানা দিয়ে তারপর আপনার তার অন্য মেডিসিন দেন। যেহেতু ভিতরে ব্লাড ক্লট হয়ে যায়, এই জন্য আর্নিকা মন্টানা বেশ কিছু মাত্রা, একটা দুটো মাত্রা দিয়ে থেমে থাকলে হবে না। এখানে প্রতি 2 ঘন্টা পর পর একটা করে মাত্রা আর্নিকা, সেটা 3x 6 30 এগুলো প্রয়োগ করা যাবে। একদিন বা দুদিন এটাকে প্রয়োগ করবেন। এই প্রয়োগ করার সাথে সাথে আমাদের নজরে রাখতে হবে পেশেন্টের প্রেজেন্ট স্টেটের দিকে, যে প্রেজেন্ট স্টেটটা মেডিসিন কি হতে পারে। আর্নিকা মন্টানা চলার সাথে সাথে প্রেজেন্ট স্টেটের মেডিসিনটাকে সিলেকশন করতে চেষ্টা করতে হবে। এবং আর্নিকা মন্টানা যে প্রয়োগ করলেন তাতে করে এক দুদিন অন্তত পক্ষে অপেক্ষা করে দেখে নিতে হবে, পেশেন্টের চেহারা হাব ভাব ইত্যাদি এগুলো দেখে বুঝে নিতে হবে যে আর্নিকা মন্টানায় আপনার কোনো উপকার করলো কিনা। উপকার করুক আর না করুক, প্রেজেন্ট স্টেটের উপর এবার মেডিসিনটা দিয়ে দিতে হবে। আর যদি দেখেন যে আর্নিকা মন্টানা মেডিসিনটা ওকে ওর চেহারার চাপ দেখলে বুঝতে পারবেন। প্যারালাইসিসের যে অক্ষমতা, এদিকে এখন নজর দেওয়া যাবে না, ওদিকে যা আছে তা থাক, শুধু মুখের চেহারার দিকে খেয়াল রাখতে হবে যে পেশেন্টের অবস্থাটা উন্নতি হয়েছে না হয়নি। এই দিকে নজর রেখে আর্নিকা মন্টানা মেডিসিনটা দিয়ে কত তাড়াতাড়ি আপনি তার প্রেজেন্ট স্টেটের উপর মেডিসিন দেবেন। যদি দেখা যায় তার মুখের চেহারাতে চাপ অনেকটা কমে যাচ্ছে, বেশ ভালো লাগছে, পেশেন্টকে ভালো বোধ এরকম মনে হচ্ছে, তাহলে চট করে আর অন্য মেডিসিন না দিয়ে আর্নিকা মন্টানার উপরেই থাকুন 4-5 দিন থেকে, তারপর ওর প্রেজেন্ট স্টেটের উপর মেডিসিনটা দেন। এই সময়ে বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, পেশেন্ট যখন প্যারালাইসিস হয়ে যায় পেশেন্টের ভিতরে ভিতরে একটা কনসাস থাকে, সেই কনসাস অনুসারে পেশেন্ট প্রচন্ডভাবে আতঙ্কিত হয়ে পড়ে, প্রচুর আতঙ্কিত থাকে। এটা হচ্ছে মানসিক লক্ষণ। আতঙ্কিত থাকে কিন্তু সে বুঝিয়ে বলতে পারে না। যদি রাইট সাইড হেমিপ্লেজিয়া হয় তাহলে তো সে বলতেই পারবে না, হ্যাঁ, কথাই বলতে পারবে না, আর প্রচুর আবেগী হয়ে যায়। যদি লেফট সাইড হেমিপ্লেজিয়া হয় তাহলে সে বলতে পারবে, কিছুটা হলেও বলতে পারবে, আর নাও বলতে পারে। সাধারণত লেফট সাইড হলে কথাটা নষ্ট হয় না, কথাটা ঠিকঠাক থাকে, কথা জড়িয়ে টড়িয়ে গেলেও আস্তে আস্তে ঠিক হয়ে যায়। কিন্তু রাইট সাইড হলে বেশিরভাগ ইমোশনাল পোর্শনটা নষ্ট হয়ে যায় এবং পেশেন্ট প্রচুর ইমোশন হয়ে পড়ে। দেখবেন যে প্রায় হাসছে, প্রায় কাঁদছে, চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে, হ্যাঁ, সামান্য বিষয়ে অনেক বেশি হেসে ফেলছে, হ্যাঁ, এগুলো সব রাইট সাইড হেমিপ্লেজিয়াতে হয়। তো ওই সময়ে যেহেতু প্রচন্ড আতঙ্কিত হয়ে পড়ে যে রোগীর কি হলো, কি হবে, এইরকম ভাবে আতঙ্কিত হয়ে পড়ে। তার রাইট সাইড অথবা লেফট সাইড যেদিকেই হেমিপ্লেজিয়া হোক না কেন ও দেখার দরকার নেই। ওই জায়গার মেডিসিনটা হচ্ছে আপনার খুব ভালো করে দেখতে হবে। এইখানে যদি আতঙ্কিত হয়ে পড়ার সঙ্গে ওর চেহারাতে অস্থিরতা দেখা যায়,
তাহলে মেডিসিনটা আপনার আর রাস্টক্স আর আর্সেনিকাম অ্যালবাম এই দুটোর মধ্যে পার্থক্যটা আসে। রাস্টক্স আর আর্সেনিকাম অ্যালবাম এই দুটোর মধ্যে আসে। এবার একটু হিস্ট্রি নিয়ে দেখেন যে ওর প্যারালাইসিসটা কেমন করে হলো, যে ঠান্ডা লেগে হলো কিনা, হ্যাঁ জলে ভিজি হলো কিনা, এরকম ভাবে একটু খোঁজ খবর নিয়ে দেখেন। হ্যাঁ, আর রাস্টক্স আর্সেনিক অ্যালবাম এই দুটোকে যদি পার্থক্য করতে না পারেন, ওই পরিস্থিতিতে ওর অঙ্গ প্রত্যঙ্গ গুলো হাত দিয়ে একটু নাড়াচাড়া করবেন। হ্যাঁ, যদি রাস্টক্সের হয় তাহলে যখনই নাড়াচাড়া শুরু করবেন তখন পেশেন্টের মুখ চেহারার দিকে তাকিয়ে দেখবেন যে ও যন্ত্রণা ব্যঞ্জক মুখভয় করছে। হ্যাঁ, যখনই প্রথম নড়াচড়া করতে চেষ্টা করছেন তখনই করছে, এইগুলো দেখা যায়, সেখানে রাস্টক্স দেওয়া হয়। আর্সেনিকাম অ্যালবামে প্রচুর দুর্বলতা থাকে, সেই সঙ্গে অস্থিরতা। অস্থিরতা তো এখানে দৈহিক খুব একটা পাওয়া যায় না, মানসিক ভাবে অস্থিরতা, ভীতিভাব এগুলো খুব বেশি দেখা যায়। প্রচন্ড ভাবে নিরাপত্তাহীনতায় ভুগতে থাকে আর্সেনিকাম অ্যালবাম, এই দুটো হয়। আর যেখানে অস্থিরতা সেইভাবে থাকে না, শুধু কান্না, বেশিরভাগটা শুধু কান্না কান্না, শুধুই চোখ দিয়ে জল বার হচ্ছে, শুধুই চোখ দিয়ে জল বার হচ্ছে, আর চেহারা দেখে বোঝা যায় যে প্রচন্ড হতাশ হয়ে পড়েছে, প্রচন্ড হতাশ আর আতঙ্ক, হতাশ আর আতঙ্ক। সেইখানে মেডিসিনটা হচ্ছে কোষ্টিকাম, ওইখানে মেডিসিন কোষ্টিকাম, আর্নিকা, রাস্টাক্স, আর্সেনিক, কোষ্টিকাম এই মেডিসিনগুলি সব থেকে বেশি আসে। প্রেজেন্ট স্টেটের উপর খুব সূক্ষ্মভাবে অবজারভেশনের মধ্য দিয়ে এই মেডিসিন কটাকে সিলেকশন করতে হয়। এইখানে আপনি সাবজেক্টিভ সিমটম খুব একটা পাবেন না, টোটালি অবজেক্টিভ সিমটমের উপরেই আপনাকে নির্ভরশীল হতে হয় বেশিরভাগটা। তারপরে পরেই যেটা হচ্ছে আম, কারণটাকে একটু দেখে নিতে হবে যে এর প্যারালাইসিসটা কিভাবে হলো, তার আগে কি হয়েছিল, এই ব্যাপারগুলো একটু দেখা দরকার আছে। অনেকেই আছে যে প্রচন্ড ভাবে উত্তেজিত হয়েছে, আগের দিন কোনো একটা অশান্তি ছিল, ঝগড়া তর্কে সমস্ত কিছু হয়েছে, প্রচন্ড অশান্তি ছিল, ও খুব ঝগড়া করেছে। হ্যাঁ, এগুলো দেখতে পাওয়া যায় যে ঝগড়া টগড়া খুব করেছে, করে মনের গরমে ছিল, মনের গরমে গরমে আপনার প্যারালাইসিস হয়ে গেছে। সেখানে মেডিসিন কলোসিন্থ বা ক্যামোমেলা এগুলোর মধ্যে আসতে পারে। বা ওকে খুব বকাবকি করেছে, খুব অপমান সপমান করেছে, প্রচন্ড মানসিক কষ্টে ছিল, ও কোনো কথা বলতে পারেনি, প্রচুর দুশ্চিন্তা করেছে, তারপরেই ওর প্যারালাইসিসটা হয়ে গেছে। সেখানে স্ট্যাফিসিগ্রিয়া এগুলো হতে পারে, এইগুলোকে দেখতে হবে। তারপরে হয়তো বেশ কিছুদিন ধরে কোনো একটা কারণে মনের মধ্যে খুব কষ্ট পাচ্ছিল, কিন্তু কাউকে কিছু বলছিল না বটে, সমস্ত কাজকর্মগুলো ঠিকঠাক ভাবে করেই যাচ্ছিল, কিন্তু খুব মন মরা ছিল, মনে কোনো আনন্দ খুশি ছিল না, খুব দুঃখের মধ্যে ছিল। কিন্তু তারপরেও সে সমাজের পরিবারের সমস্ত কাজকর্মগুলো ঠিকঠাক ভাবে করছিল, কারোর সঙ্গে সেরকম ভাবে খুব বেশি প্রাণ খুলে কথা বলছিল না, একটু চাপা গোছের ছিল, চুপ চুপ হয়ে গেছিল। কিন্তু এরকম থাকতে থাকতে এবার সবার সঙ্গে কথা বলছিল, সবার সঙ্গে বসে খাচ্ছিল, কিন্তু কোনো যেন মন খুলে কিছু করতে পারছিল না। এইরকম একটা কষ্টের মধ্যে থাকতে থাকতে হঠাৎ করে ওর প্যারালাইসিসটা হয়ে গেছে। সেখানে আপনার আহ ইগনেশিয়া এইভাবে মেডিসিন গুলোকে সিলেকশন করতে হয়। আচ্ছা, এইগুলোর সঙ্গে ম্যানেজমেন্টের জায়গাতে যেটা হলো, অ্যালোপ্যাথিতে প্রেসার কন্ট্রোলের ট্যাবলেট দিতেই হবে। প্রেসার বেশি থাকলে দ্বিতীয়বার অ্যাটাক হবার সম্ভাবনা অনেক বেশি থাকে। দ্বিতীয়বার অ্যাটাক হয়ে যাওয়া মানে আরো বেশি ড্যামেজ হয়ে যায়, ফলে পেশেন্টের ক্ষতি হয়ে যায়। পুনরায় ক্ষতিকে রোধ করতে হবে।
সেই সাথে সাথে খেয়াল রাখতে হবে পায়খানাটা তার শক্ত হয়ে যাচ্ছে কিনা। পায়খানা যদি শক্ত হয়ে যায় সেইখানে আপনাকে ইসবগুলের ভুসি খাওয়াতে হবে ডেলি 3 থেকে 4 বার করে। যখন খাওয়ানোর দরকার হবে তার ঘন্টাখানেক আগে ইসবগুলের ভুসিটাকে ভিজিয়ে রাখতে হবে, ভিজিয়ে রেখে তারপর খাওয়াতে হবে 3 থেকে 4 বার। এটা করলে দুটো কাজ, এক হচ্ছে ল্যাক্সিটিভির কাজ করবে, 2 হচ্ছে তার খিদে মিটবে। তাহলে দুটো কাজই একসঙ্গে হয়ে যাবে। তাতেও যদি খুব ভালো ফলপ্রসূ হয়, সাধারণত প্রথম দিকে বেশ ভালো ফল পাওয়া যায়। ফলটা যদি দেখেন যে আসানোরও হচ্ছে না, তাহলে আমাদের ক্যাসকারা স্যাগারেটা মাদার মেডিসিন রয়েছে, সেই মেডিসিনটা আপনার 20 থেকে 40 ফোঁটা মানে প্রয়োজন অনুসারে, যদি খুব অবাধ্য কনস্টিপেশন হয় সেখানে পরিমাণটা বেশি দিতে হবে, 40 ফোঁটা এরকম পরিমাণ দিয়ে দিতে হবে। যদি ডিফিকাল্টি বাট হচ্ছে পায়খানা, কিন্তু খুব ভালোভাবে হচ্ছে না, 1 দিন 2 দিন পর পর হচ্ছে, পায়খানা করতে খুব যে কষ্ট পেতে হচ্ছে তা না, কিন্তু সমস্যা হচ্ছে। এভাবে চলতে থাকলে ধারণা করা যাচ্ছে যে কিছুদিন পর পায়খানার হতে চাবে না, তখন সমস্যা হবে। এই রকম জায়গাতে আপনার পরিমাণটা হয়তো 30 ফোঁটা দিলেন কি 20 ফোঁটা দিলেন, তারপরে পায়খানা যখন ঠিকঠাক হতে থাকবে তখন পরিমাণটাকে একটু কমিয়ে দিলেন। ডেলি 3 বার করে খাবে, সকালে, দুপুরে, রাত্রে। পায়খানা রেগুলার ঠিকঠাক হতে থাকলে ডেলি 15 ফোঁটা করে 3 বার কি 10 ফোঁটা করে 3 বার এরকম। এই মেডিসিনটা যদি আপনি কম পরিমাণে দেন, 10 ফোঁটা বা 15 ফোঁটা এরকম পরিমাণে যদি দেন, অবাধ্য কনস্টিপেশনে কোনো কাজ পাবেন না। তখন মনে হবে যে এই মেডিসিনটাই কোনো কাজ নেই, অথচ বই কনস্টিপেশনের জন্য ক্যাসকারাস স্যাগারেটটাকে স্পেসিফিক মেডিসিন বলা হয়েছে। পরিমাণটা বেশি দিলে পরে আপনি 100% রেজাল্ট পাবেন নিশ্চিত, এর মধ্যে কোনো রকম সন্দেহ নেই, পাবেন। এইটুকু ম্যানেজ করতে হবে। এই ম্যানেজ করার পর যেটা করার সেটা হচ্ছে আপনাকে ফিজিওথেরাপি করতে হবে। এই ফিজিওথেরাপি করলে তবেই পেশেন্টটা উঠবে। এই ফিজিওথেরাপির জায়গাতে একটা কাজ রয়েছে, সেখানে আপনার স্টিমুলেট দিতে হবে, মাসেল স্টিমুলেট, নার্ভ স্টিমুলেট, একটা মেশিন রয়েছে, ওই মেশিনটাকে অপারেট করা শিখতে হবে। হ্যাঁ, ফ্যারাডিক গ্যালভানিক কারেন্ট রয়েছে, ফ্যারাডিক গ্যালভানিক একটা কারেন্ট রয়েছে, একটা মেশিন পাওয়া যায়। সেই মেশিনটা একটা ভালো মেশিন কিনতে হবে, কিনে মেশিনটাকে অপারেট করা শিখে এই সব মিলিয়ে যদি পেশেন্টের ট্রিটমেন্ট করা যায়, সেই পেশেন্ট উঠবে। কিন্তু শুধু মেডিসিন দিয়ে প্রত্যেক মানে পেশেন্টের উপরে কতটা যে কাজ হয়, কিছু কাজ হতে পারে, অবশ্যই কিছু কাজ হবে, অবশ্যই কিছু কাজ তো হবেই হবে, কিন্তু আপনি পেশেন্টটাকে খুব ভালোভাবে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন না, ভালো জায়গায় একটা পৌঁছিয়ে দিতে পারবেন না। আর এই পেশেন্ট, এইরকম বিছানায় পড়ে থাকা পেশেন্ট যখন আপনি একটা ভালো জায়গায় পৌঁছিয়ে দেবেন, তখন মনের মধ্যে একটা আনন্দই আলাদা। এখানে পরিশ্রম আছে, ভালো পরিশ্রম আছে। এই পরিশ্রমটুকু করতে পারলে, আমি এখনো পর্যন্ত যতগুলো প্যারালাইসিস পেশেন্ট দেখেছি, আমি একটাতেও ব্যর্থ নই। হ্যাঁ, 2012 সাল থেকে আমি প্রচুর পেশেন্ট দেখেছি, প্যারালাইসিস পেশেন্ট। গত 3 বছর আগে একটা প্যারালাইসিস পেশেন্ট, মানে যেবার আপনার লকডাউন হলো, প্রথম লকডাউন শুরু হলো, হ্যাঁ, আমাদের ইন্ডিয়াতে প্রথম লকডাউন যখন শুরু হলো, ওই লকডাউনের মধ্যে একটা পেশেন্ট, তার বয়স ছিল 70 আপ,
একজন মহিলা, আমার এক বন্ধুর মা, ওর ভাই বন্ধু, ওর মেয়েটার মেয়ে, মানে ওই মহিলার মেয়ে হচ্ছে আবার আমাদের আমার বান্ধবী নয়, আমার পরিচিত, আমার 1 বছরের সিনিয়র, মানে যে ক্লাসে আমি পড়তাম স্কুলে সেইখানে ও 1 বছরের আমার সিনিয়র। তো সেই হিসাবে আমাকে ওই স্কুলে সবাই চিনতো। হুম, একটা ভালো স্টুডেন্ট হিসাবে আপনার উপরের নিচের যত ছাত্রছাত্রী আছে আমাকে একচেটিয়া ভাবে সবাই চিনতো, মাস্টাররা সবাই চিনতো হাই স্কুলে। তো সেই হিসাবে ওরা সব আমার সঙ্গে সবাই পরিচিত ছিল। তো যখন ওর মা প্যারালাইসিস হলো তখন কোন একটা ফিজিওথেরাপিস্টকে দিয়ে কাজ করতো, তো কোনো উপকার পাচ্ছিল না। তো ওকে যখন জিজ্ঞাসা করা হলো যে কিভাবে কি করছে, তো আমি বললাম যে এই পেশেন্ট উঠবে না এখানে। পেশেন্ট পার্টি জানবে আমার পেশেন্টকে ফিজিওথেরাপি করানো হচ্ছে, তার ধরুন এই টাকা খরচা করা হচ্ছে। পেশেন্ট জানবে আমার পরিবারের লোকজন আমার জন্য অনেক টাকা খরচা করছে, চেষ্টা করছে। আর ফিজিওথেরাপিস্ট বা ডাক্তার জানবে আমার ইনকামটা হয়ে যাচ্ছে, পেশেন্ট উঠবে না, আমার ইনকামটা হয়ে যাচ্ছে, এইটা জানবে। তো তখন ওকে বলা হলো যে হবে না, এটাই উঠবে না। তো আমাকে বললো তাহলে আপনাকে আসতে হবে। বললাম যে আমার দ্বারা অত দূর যাওয়া সম্ভব নয়, আমার চাপড়ায় আনলে পরে আমি চেষ্টা করে দেখতে পারি, কিন্তু আমি ওখানে যেতে পারবো না, অনেক বেশি ভিজিট দেবে। তো আমি বললাম 3 গুণ দিলেও আমি যাব না। তার 1 গুণ ভিজিট যদি আমার ইনকাম যদি আমার চেম্বারে হয়, আমার চেম্বারে যদি 200 টাকা ইনকাম হয়, আর আপনি যদি আমাকে 2000 টাকা দেন, আমি 2000 টাকায় যাব না। আমার চেম্বারটা আগে, আমার 200 টাকা ইনকাম হোক, এটা হচ্ছে একটা স্থায়ী জায়গা। 2000 টাকা লোভে আমার 200 টাকার জায়গাটাকে শেষ করে ফেললে চলবে না, আমি ওখানে যাব না। আপনি আহ, এখানে একটা ঘর ভাড়া নেন অথবা কোনো আত্মীয় থাকলে তার বাড়িতে রাখুন, আমি আমার সময় মতো যাব, গিয়ে আমিও ফিজিওথেরাপি করে দিয়ে আসবো। 28 দিন মতো করেছিলাম। সমস্যাটা ছিল দুপুরবেলা আমাকে যেতে হতো। হ্যাঁ, একবেলা করে চেম্বার করতাম, দুপুরবেলা যেতে হতো, তখন আপনার খুব খিদি পেয়ে যেত, প্রচুর খিদি পেয়ে যেত। এবার ওই খিদে অবস্থায় পেশেন্টটাকে আমি নিজে ট্রিটমেন্ট করছিলাম, ট্রিটমেন্টের সঙ্গে ফিজিওথেরাপি দিয়েছিলাম। 28 দিন মতো করতে করতে হঠাৎ পেশেন্টকে একদম খাড়া করে দিলাম। যে পেশেন্ট পুরো শুয়ে আছে, তাও আবার ওর ছিল রাইট সাইড হেমিপ্লেজিয়া। রাইট সাইড হেমিপ্লেজিয়া হলে ও শক্ত হতে একটু সময় নেয়, একটু বেশি সময় নেয়। আর লেফট সাইড হেমিপ্লেজিয়া হলে একটু তাড়াতাড়ি উঠে যায়। লেফট সাইড হওয়া মানে আপনার মনের মধ্যে একটা হাসি থাকবে, আনন্দ থাকবে। যদি দেখেন যে পেশেন্টের শরীরে শক্তি রয়েছে, পেশেন্টের লেফট সাইড হেমিপ্লেজিয়া, ব্যাস নো টেনশন, ও পেশেন্ট উঠে যাবে 100%, কোনো চিন্তা নেই। কিন্তু রাইট সাইড হলে তখন পেশেন্ট পার্টিকে বলে দিতে হবে আপনার পেশেন্ট উঠবে, কিন্তু একটু সময় লাগবে, সেটা 1.5 মাসও লাগতে পারে, 2 মাসও লাগতে পারে, কিন্তু পেশেন্ট উঠবে। এই হচ্ছে ব্যাপার। তো 28 দিন ওটা করতে করতে দুপুরের দিকে প্রচুর খিদি পেয়ে যেত। হ্যাঁ, ওই অবস্থাতেই ওখানে থেকে একটু মানে গড় টাইমে খাওয়া দাওয়া করতে গিয়ে বাড়ি এসে আমার পেপটিক আলসার হয়ে গেল। তারপরে পেশেন্টটাকে আমি ছেড়ে দিয়েছিলাম যে আমি আর যাব না, পেপটিক আলসার হয়ে গেছে, আমি এখন অ্যানিমিয়াতে ভুগি। অ্যানিমিয়া মানে এত বেশি ইয়ে, আমার ব্লিডিং হয়ে গেছিল। হ্যাঁ, মানে আপনার ওই 6-এ চলে এসেছিল, হিমোগ্লোবিন 6-এ চলে এসেছিল। এত বেশি, কিন্তু তখন তার কোনো ডাক্তার পাওয়া যাবে না, ব্লাড পাওয়া যাবে না, কার্ড পাওয়া যাবে না, বিরাট সমস্যা। নিজে থেকেই খুব শান্তভাবে চিন্তা ভাবনা করে ওষুধ খেলাম, খেয়ে মেডিসিনটা অবশ্য খেয়েছিলাম 1 দিন পর। প্রথম দিন আমি খাইনি। 1 দিন পর যখন দেখলাম যে ক্রমশ স্টুল স্টুলের সঙ্গে প্রচুর পরিমাণে ব্লাড চলে আসছে, শরীর দুর্বল, আর চলতে পারছে না, মাথা ঘুরছে, চোখে আধার দেখছি, তখনই মেডিসিনটা খাওয়া শুরু করলাম এবং ওই দিনেই আমার ব্লাড চেক হয়ে গেল, ব্যাস। তারপরেও আবার ঠিক হয়ে গেল, আর সমস্যা হয়নি, সুস্থ।
তো সেই পেশেন্ট ওদেরকে বললাম যে পেশেন্টকে আপনারা তো জানেন আমি কি কি করেছি, আপনাদেরকে শিখিয়ে দিয়েছি, কেউ শেখাবে না, আমি শিখিয়ে দিয়েছি, আমি আসতে পারবো না, তাই আপনারা এবার নিজেরা করুন, আমি আর পারবো না। পেশেন্ট টোটালি সুস্থ হয়ে গেছে। আমি লাঠি ধরে হাঁটি দিয়ে চলে এসেছিলাম। যে পেশেন্ট হাঁটা তো দূরে থাক, বসতে তাই পারতো না। একটা প্যারালাইসিস পেশেন্ট হলে কি হয় সেটা তো জানেন। আর 70 আপ বয়স ছিল পেশেন্টটার। 28 দিন করার পরে আমি আর করতে পারিনি, চলে এসেছিলাম। তারপরে ওদেরকে বললাম যে আমি তো হাঁটিয়ে দিয়েছি, কোন রকম শুধু লাঠি সাপোর্ট নিয়ে হাঁটিয়ে দিয়েছি। হ্যাঁ, এবার বাকিটা আপনারা করুন, হয়ে যাবে। ব্যাস, পুরো ঠিক হয়ে গেছে পেশেন্ট। এইটাকে করতে হবে, গ্যালভানিক ফ্যারাডিক মেশিনটা লাগবে। এই গ্যালভানিক ফ্যারাডিক মেশিনটা কি লাগে এই জন্যই, আপনার নার্ভ বেশি ইনজুর হয়েছে না মাসেল বেশি ইনজুর হয়েছে, ওই মেশিন অপারেট করার সময় জানতে পারা যাবে। তো যদি দেখা যায় যে নার্ভ বেশি ইনজুর্ড হয়েছে, তাহলে আপনার গ্যালভানিক কারেন্ট ওখানে প্রয়োগ করতে হবে। আর যদি দেখা যায় যে মাসেল বেশি ইনজুর হয়েছে, তাহলে ফ্যারাডিক কারেন্ট ওখানে প্রয়োগ করতে হবে মাসেল টোনকে বাড়ানোর জন্য। ওই যে মাসেলটা ফ্ল্যাবি হয়ে যায়, থলথলে হয়ে যায়, তার মানে কি মাসেলের মধ্যে আর কোনো শক্তি নেই, মাসেল গুলো সব ফ্ল্যাবি হয়ে গেছে, থলথল হয়ে গেছে, ওর মধ্যে কোনো শক্তি নেই। ওই মাসেল গুলোই তো আমাদের বডিটাকে শক্ত করে ধরে রাখে। হ্যাঁ, তো মাসেলের মধ্যে যখন শক্তি সব শেষ হয়ে যায়, তখন মাসেলের টোনটাকে বাড়াতে হয়। এই টোন বাড়াতে গেলে মেশিন ছাড়া হবে না। এইটা আপনাদেরকে শিখে নিতে হবে যে কিভাবে মাসেলের টোন বাড়ানো যায়। এটা যদি করা যায়, ব্যাস, আর কিছু করতে হবে না। প্যারালাইসিস পেশেন্ট প্রত্যেকটা পেশেন্টকে উঠাতে পারবেন। আর সেই সঙ্গে কিছু স্পেসিফিক এক্সারসাইজ থাকে। প্রথমে পেশেন্টকে তো প্যাসিভ এক্সারসাইজ দিতে হয়। প্যাসিভ এক্সারসাইজ মানে হচ্ছে আপনার ফিজিওথেরাপিস্ট বা পরিবারের লোকজন তাকে এক্সারসাইজ গুলো করাবে। রোম রোম হচ্ছে আপনার ফুল রেঞ্জ অফ মোশন, ওটাকে বলা হয় ফুল রেঞ্জ অফ মোশন, মানে প্রত্যেকটা অঙ্গ যেদিকে যতদূর পর্যন্ত মুভমেন্ট করানো যায় সেই অঙ্গগুলোকে মুভমেন্ট করাতে হবে, না হলে স্টিফ হয়ে যাবে। এক জায়গাতে রেখে দিলে অঙ্গটা স্টিফ হয়ে যাবে। স্টিফ হয়ে গেলে যদি স্প্যাস্টিসিটিতে পরিণত হয়, তাহলে ওই স্প্যাস্টিসিটিকে আর রিকভারি করা যায় না, ওটা পার্মানেন্ট শক্ত হয়ে যায়। এইগুলোর সঙ্গে সঙ্গে আপনাকে গেট শিখাতে হবে। হ্যাঁ, পেশেন্টকে আবার নতুন করে হাঁটা শিখাতে হবে। প্যারালিসিস পেশেন্টরা সাধারণত হাঁটার সময় টোটাকে আগে ফেলে, হিলটাকে পরে ফেলে, কিন্তু আমরা হাঁটতে গেলে হিল আগে ফেলি, টো পরে পরে। আমাদের এইগুলোকে ওদেরকে শিখাতে হবে। হ্যাঁ, ওরা জানে না, সব ভুলে যায়, কি করে হাঁটতে হবে ওরা ভুলে যায়। বাচ্চা ছেলেদের মতো আবার নতুন করে শিখাতে হবে। এর প্রসেস আছে, প্রসেসের মধ্যে দিয়ে গেলে পরে প্যারালাইসিস পেশেন্ট গুলো চিকিৎসা করা খুব সহজ, খুব আরাম, ভীষণ আরাম। আর হচ্ছে স্পেসিফিক কিছু এক্সারসাইজ আছে। প্রথমে আপনাকে প্যাসিভ এক্সারসাইজ করাতে হবে। প্যাসিভ এক্সারসাইজ করানোর পরে যখন অ্যাক্টিভলি অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে নাড়াচাড়া করার মতো অ্যাবিলিটি চলে আসবে, তখন আর প্যাসিভ এক্সারসাইজ করা যাবে না। তখন তাকে বলতে হবে আপনি অ্যাক্টিভলি এক্সারসাইজ করুন। আপনি দেখিয়ে দেখিয়ে দেবেন আর সে করবে। এই অ্যাক্টিভলি এক্সারসাইজ গুলো যখন সে খুব ফ্রিলি করতে পারবে, হ্যাঁ, খুব ফ্রিলি করতে পারবে, তখন তাকে স্ট্রেংথেনিং এক্সারসাইজ দিতে হবে। স্ট্রেংথেনিং এক্সারসাইজ গুলো আবার বিভিন্ন প্রসেস রয়েছে, সেইগুলো মেনটেন করে দিতে হবে। তার ভিতরে আপনার ডিপ ব্রিদিং এক্সারসাইজটাও রয়েছে। স্ট্রেংথেনিং এক্সারসাইজের মধ্যে ডিপ ব্রিদিং এক্সারসাইজটাও রয়েছে। এই ডিপ ব্রিদিং এক্সারসাইজের মধ্যে দিয়ে আপনার ফুসফুসের, হার্ট এবং অ্যাবডোমেন, মানে পুরো আমাদের যে ট্রাঙ্ক রয়েছে, পুরো ট্রাঙ্কের ইটা হয়ে যায়, এক্সারসাইজটা হয়ে যায় ডিপ ব্রিদিং এক্সারসাইজের মধ্যে দিয়ে। সেই সাথে সাথে রোলিং এক্সারসাইজ রয়েছে, মানে শুয়ে এদিক থেকে ওদিকে যেতে হবে, ওদিক থেকে এদিকে আসতে হবে, এরকম রোলিং এক্সারসাইজ।
এই বিভিন্ন স্পেসিফিক এক্সারসাইজ গুলো করতে হবে। এইগুলো হচ্ছে প্রসেস। আপনি দেখবেন যে মোস্ট অফ ফিজিওথেরাপিস্ট তারা এগুলো জানেন না, আর এই জন্য সারাতে পারে না। আর এইগুলোর সঙ্গে সঙ্গে আরেকটা খেয়াল রাখতে হয়, রিস্ট, উভয় রিস্টের উপরে নজর রাখতে হবে, রিস্ট যেন ড্রপ না হয়ে যায়। হ্যাঁ, সাধারণত কি হয়, কোনো অঙ্গ যেন আপনার ফ্লেক্স না হয়ে যায়, এটা খেয়াল রাখতে হবে। সবসময় তাদেরকে এক্সটেনশন পজিশনে রাখতে হবে। হ্যাঁ, ওখানে বুদ্ধি খাটিয়ে আপনাকে এক্সটেনশন রাখার পদ্ধতিটা তৈরি করতে হবে। কোনো জায়গাতে আমি যদি দেখি যে শোল্ডার জয়েন্টটা আপনার স্টিফ হয়ে আসছে, সেখানে আমি বালিশ দিয়ে ওদেরকে এক্সটেনশনে রাখি। হ্যাঁ, পাশাপাশি বালিশ দিয়ে দিই যাতে বাহুটা তার বডির কাছাকাছি আসতে না পারে। এই জন্য এক্সটেনশন পজিশনে ওদেরকে রাখতে হয়। তো রিস্টটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জিনিস। রিস্ট ড্রপ হয়ে গেলে ওই হাতটা বেকার হয়ে যাবে। দেখা যাবে পেশেন্ট হাঁটতে পারবে, চলতে পারবে, সব পারবে, কিন্তু হাত দুটো ব্যবহার করতে পারবে না। তাহলে তার সারা না সারা সমান হয়ে গেল। এই জন্যে হাতের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে রিস্ট ড্রপ না হয়। এর জন্য দুটো মেশিন পাওয়া যায়, আপনার দুটো মেশিন আছে, ইকুইপমেন্ট। সেই ইকুইপমেন্ট দুটো ব্যবহার করতে হবে। ব্যবহার করলে পরে আপনার রিস্ট ড্রপ 100% হবে না, কখনোই হবে না। এইগুলো ম্যানেজ করে হবে। এইটা শুধু হোমিওপ্যাথি ওষুধ খেয়ে কতটা সাকসেস হয়, এই অভিজ্ঞতা আমার কোনো জায়গা থেকেই দেখা নেই। এই পর্যন্ত হচ্ছে আমার আজকের প্যারালাইসিসের উপর একটা ধারণা দেওয়া। জাস্ট কারোর কিছু বলার থাকলে বলুন এবার। স্যার, আপনি কখন যদি রোগী পান আর এগুলি করেন, আমাদেরকে দুই একটা ভিডিও শেয়ার করেন। না, এভাবে শিখতে পারবেন না। আর ভিডিও শেয়ার করতে গেলে সেখানে আর একটা লোক লাগবে। আমি যখন সেগুলোকে করাচ্ছি তখন আর একটা লোক লাগবে ভিডিওটা করার জন্য। সে তো দীর্ঘ ব্যাপার। এক একটা করতে গেলে আপনার ঘন্টা দেড়েক মতো লাগে। এক্সারসাইজ ওগুলো করতে গেলে ঘন্টা দেড়েক করে লাগে। আর সময়ের চাপে এখন আমি খুব একটা, আর এগুলো চেম্বারে হবে না, নিজের ক্লিনিকে হবে না, এগুলো টোটালি পেশেন্টের বাড়িতে যেতে হবে। নিজের চেম্বারে করতে গেলে সাফিসিয়েন্ট জায়গা থাকতে হবে, অনেক বড় জায়গা থাকতে হবে, সেখানে হয় না। এটা করতে গেলে সম্পূর্ণ নিরালায় পেশেন্টের বাড়িতে গিয়ে করতে হয়। দেখবো কখনো যদি সুযোগ সুবিধা হয় সেরকম। আমি প্রচুর পেশেন্ট দেখেছি, ইদানিং খুব একটা যাওয়ার মতো সময় পাচ্ছি না। হ্যাঁ, চেম্বার থেকে বার হতেই পারছে না ইদানিং। এই জন্য প্রায় বছরখানেক হয়ে গেল পেশেন্ট আমি খুব একটা আর দেখছি না, সময়ই পাচ্ছে না। এই কদিন আগে একটা পেশেন্ট দেখলাম, যেটা আপনাদেরকে ভেবেছিলাম একবার যে ওটা করি, তারপর আর যেভাবে হয়নি। পেশেন্টটা ছিল সিপি পেশেন্ট, একটা বাচ্চা, 3 বছরের বাচ্চা, সিপি পেশেন্ট, সেরিব্রাল পালসি। তো ও মাথাটাকে ধরে রাখতে পারছিল না। মাথাটা আপনার ওই অ্যাব্রোটে নামে যেভাবে বলা আছে, মাথা ধরে রাখতে পারছে না, ওই রকম ও মাথা ধরে রাখতে পারছিল না। ওর মৃগী আছে, এপিলেপসি রয়েছে, এপিলেপসির ওষুধ অ্যালোপ্যাথিতে খাচ্ছে, আমি কোনো ট্রিটমেন্ট দিইনি। তো কোনো ফিজিওথেরাপিস্ট একে ঠিক করতে পারছিল না। তো একে আমি 1 মাস মতো করেছিলাম। আপনার কোলে নিলে পরেই ওর ঘাড়টা পড়ে যাবে, মানে ঘাড়ে একদম বল নেই, বিন্দু মাত্র বল নেই। ঘাড়ে নেওয়া মানে ওর মাথাটা কোনো একদিকে টোটালি যতটা পড়ে যাবার দরকার ততটা পড়ে যায়। এটাই ছিল প্রবলেম। এটা ঠিক করতে পারছিল না কোনো জায়গাতে। তো আমি এখানে কি করি, ফিজিওথেরাপি করতে গেলে সবার থেকে বেশি ভিজিট নিয়ে নিই। হ্যাঁ, ভিজিট না দিলে এসব কাজ করা খুব গায়ে বাঁধা। সমস্যাটা কি হচ্ছে, যেহেতু আমরা গ্রামে আছি, তো শহরে নেই। শহরে থাকলে পরে আমার হোমিওপ্যাথি না করলেও চলে যেত। গ্রামে কি হয়, ওই একটু টিপাটিপি করলো, আর আজকাল বিভিন্ন রকমের ভাইব্রেটর মেশিন বার হয়েছে ছোট ছোট,
একটু লাগিয়ে কাঁপিয়ে দিল, আর একটু টিপাটিপি করে বলে দিল হ্যাঁ ফিজিওথেরাপি হয়ে গেল, দিয়ে 50 টাকা নিয়ে চলে আসলো। জাত যাবে কিন্তু পেট ভরবে না। হ্যাঁ হ্যাঁ, জাত চলে যাবে, পেট ভরবে না। তো এই রকম সব করে, বেকার ছেলেপিলি গুলো চালাকি করে এইগুলো করে। আর সাধারণ লোকজন তারা তাদের এই চালাকি গুলো বোঝে না, ফলে আমাদের আর পড়তা হয় না। এবার আমরা যে পেশেন্ট গুলোতে হাত দিই সেই পেশেন্ট গুলো তো ঠিক হয়ে যাবে, যেগুলো কেউ পারবে না, জানেও না এগুলো, টাকা দিতে চায় না, আমাদেরকেও সেই 50 টাকা নিতে হবে, এই জন্য ওগুলো আস্তে আস্তে ছেড়ে দিলাম। প্যারালাইসিস পেশেন্ট গুলোকে অবশ্য টাকা বেশি নিতাম আমি। হ্যাঁ, তো এখন বাড়িতে যাওয়ার মতো আর সেরকম সুযোগ পাওয়া যাচ্ছে না। প্রতিটা পেশেন্ট পার ডে 200 টাকা করে নেওয়া হতো, পার ডে প্রতিদিন 200 টাকা, তার কমে ও হাত দিয়ে মানে লাভ হবে না। আপনার যেখানে টাকা খরচা করলে পেশেন্টটা সুস্থ হবে সেইখানে টাকা খরচা করতে চায় না, আর যেখানে টাকা খরচা করলে পেশেন্ট সুস্থ হওয়ার সম্ভাবনা নেই সেখানে ওরা লাখ লাখ টাকা খরচা করে ফেলবে। প্রবলেমটা হচ্ছে এইখানে। একটা প্যারালাইসিস পেশেন্ট সে সুস্থ হবে কি হবে না সেটা টোটালি নির্ভর করে একজন ফিজিওথেরাপিস্টের উপর, একজন ডাক্তারের উপরে নয়। ডাক্তার এখানে কি, ডাক্তারের কোনো কাজ নেই, ডাক্তারের শুধু কাজ হচ্ছে প্রেসার কন্ট্রোল করা, হার্টটাকে ঠিক রাখা, এই। এছাড়া এখানে রোল অফ আপনার অ্যান্টিপ্যাথির আর কিচ্ছু নেই, কোনো রোল নেই এখানে ওদের। মানে টোটাল রোল হচ্ছে একটা ফিজিওথেরাপির উপর। এইখানে ওরা টাকা দেবে না, অথচ এই পেশেন্টটাকে দেখাতে গিয়ে বিভিন্ন জায়গাতে ওরা লাখ লাখ টাকা খরচ করে বাড়ি চলে আসবে। হ্যাঁ, এই আমার এত বছরে এই সমস্ত অভিজ্ঞতাগুলো হয়ে গেছে। তা ওই পেশেন্টকে আমি 1 মাস মতো করেছি, ওই বাচ্চা পেশেন্টটাকে 1 মাস মতো করে ওদেরকে শিখিয়ে দিয়েছি, এবং 1 মাসের মধ্যে মাথা আর এদিক ওদিক পড়ে না। এখন কোলে রাখলে মাথা সোজা করে রাখতে পারে। এইটাই হচ্ছে মজা। কোনো পেশেন্টকে মানে আমি দেখলেই বুঝে যাবো এই পেশেন্টকে ফিজিওথেরাপি কি করলে পরে পেশেন্টটা ঠিক হয়ে যাবে, অথবা এই পেশেন্ট আর কোনোদিনই ঠিক হবে না, এই ব্যাপারগুলো বলে দেওয়া সম্ভব। এই হচ্ছে ব্যাপার। আসলে ফিজিওথেরাপিস্টটা আমি খুব ভালো করে শিখেছিলাম। হ্যাঁ, যখন কলেজে পড়লাম ওই সময়ে প্রচুর কষ্ট করেছিলাম, প্রচুর প্রচুর কষ্ট করে ফিজিওথেরাপির পুরো ব্যাপারটাকে আমি শিখে গিয়েছিলাম, কেননা প্রফেশনাল কোর্স কখনো গাফিলতি করতে নেই, প্রফেশনাল কোর্স। এবং ফিজিওথেরাপিতে আমি মেডেল প্রাপ্ত, এবং স্টেট অল ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের আন্ডারে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলাম এবং মেডেল প্রাপ্ত ছিলাম 2012 সালে। মানে আমার কাজ হচ্ছে এই, আমার ওই পিছনে পড়ে থাকা ব্যাপারটা আমি মেনে নিতে পারি না একদম। হ্যাঁ, আর যারা পিছনে পড়ে থাকে আমি তাদেরকেও মেনে নিতে পারি না, যে আমি সবাইকে পিছনে ফেলে রেখে আমি একা যাবো, ব্যাপারটা এরকমের নয়। আমি সবার সঙ্গে একটা তৈরি করি, অনুপ্রেরণা তৈরি করি, যে সবাই মিলে ছুটতে হবে একসাথে, এতে সবার লাভ, এইরকম ব্যাপারটা আর। বলেন এই ব্যাপারে আর আর কি আলোচনা করব? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার মুক্তার হোসেন বলতেছি। স্যার স্ট্রোকের এই ক্ষেত্রে স্যার কার্বোবেজের কোনো ব্যবহার আছে কিনা, বা এর দ্বারা কি খুব অনেক বেশি সফলতা পাওয়া যায় কিনা স্যার, এই ব্যাপারে মানে ইয়েতে দেখছিলাম, ফেসবুকে দেখছিলাম আমাদের বাংলাদেশের একজন ডাক্তার সে ক্ষেত্রে অনেক বেশি সফলতা পাইছে, এবং একজন ডাক্তার তার স্ত্রী সহ ট্রেনে চড়তেছিল, ওই অবস্থায় তার স্ত্রী আপনার এই মানে স্ট্রোক করছে। পরবর্তীতে উনি কার্বোভেজ সিএম ব্যবহার করে মানে পুরোপুরি সুস্থ এবং হসপিটালাইজড করা লাগে নাই আর কি স্যার। এরকম একটা কেস রেকর্ড দেখছিলাম। এই ব্যাপারে স্যার আপনার কোনো অভিজ্ঞতা বা মতামত? আমার বেশ কিছু বন্ধু রয়েছে
যারা 10 মেথডের তারা চার্ম হয়ে গেছিল এক টাইমে। হ্যাঁ, তো সবগুলো বিএইচএমএস ডাক্তার ছিলেন ওনারা। তো ওনাদেরকে বলতাম আমি, আপনারা ওটাকে লক্ষ্য রাখুন কিন্তু চার্ম হবেন না। ওর দ্বারা আপনি মানে ওই কি বলবো, প্রেজুডিসড হবেন না। প্রেজুডিসড হলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন। তা ওরা এক সময়ে আমার কাছে, তখন আমরা একসঙ্গে সব আলোচনা করতাম, কথা বিভিন্ন কিছু নিয়ে ইয়ার্কি আড্ডা আলোচনা এগুলো সব হতো। বয়স্ক ডাক্তার সব, কলকাতা হাওড়া এইদিকে সব বাড়ি। তো ওনারা আমাকে ওই কার্বোভেজের সম্বন্ধে প্রচুর গল্প দিত। তো কার্বোভেজ, লাইসিন এসব ব্যাপারে তো আমি ওনাদেরকে বলতাম যে আমার মিলছে না। আমি কোনো মেডিসিনকে কখনোই অন্ধভাবে প্রয়োগ করি না, আর অন্ধভাবে মনের মধ্যে রাখি না। তার মধ্যে যুক্তি থাকতে হবে, পুরোটাই প্র্যাকটিক্যাল থাকতে হবে, কল্পনার কোনো জায়গা নেই। তো সব থেকে বেশি ক্ষতি করছে কার্বোভেজ। 10 মেডিসিনের মধ্যে সব থেকে বেশি ক্ষতি করছে কার্বোভেজ। কেননা কার্বোভেজ ওরা পিটিতেও ব্যবহার করে, পোস্ট ট্রমা আর একটা কি ট্রমা রয়েছে, ওরা 2 রকমের ট্রমা বলে। হ্যাঁ, এতে কার্বোভেজ সব থেকে বেশি ক্ষতি করছে। বিষয়টা হচ্ছে পোস্ট ট্রমা হচ্ছে একটা কারণ, সেই কারণ থেকে রোগ ও রোগীর ভোগের যে গতি প্রকৃতি, সেটা যদি কার্বোভেজের পথ ধরে তৈরি হয়, সৃষ্টি হয়, তাহলে সেখানে নিঃসন্দেহে কার্বোভেজই ব্যবহার করব। কিন্তু ওই কারণ থেকে রোগের উৎপত্তি হয়ে রোগ ও রোগীর গতি প্রকৃতি অগ্রগতি যদি অন্য কারোর পথ ধরে তৈরি হয়, সেখানেও কার্বোভেজ প্রয়োগ করাটা হবে সব থেকে বেশি বোকামি একজন হোমিওপ্যাথি ডাক্তার হিসাবে। তো অচিরেই তারা তাদের বোধগম্য সব ফিরে পেয়েছে। ওইভাবে একদমই যাবেন না। কার্বোভেজের সিমটম খুব কম পাওয়া যায়। আমি যেগুলো দেখেছি তার হয়তো একটা ভালো হয়ে গেছে, হতে পারে হবে না তা নয়, কিন্তু কেন ভালো হলো সেটা সেও জানে না। একটা ভালো হয়েছে মানে সে মনে করছে সবই কার্বোভেজে হয়ে যাবে, তা কিন্তু নয়। হয়তো পেশেন্টটা কার্বোভেজের ছিল। কার্বোভেজ প্রয়োগ করতে গেলে সর্বদা লক্ষ্য করবেন ধীরতা। সর্বদাই লক্ষ্য করবেন ধীরতা, এই ধীরতার সঙ্গে চলবেন। কার্বোভেজকে প্রয়োগ করতে গেলে ধীরতাকে সাথে নেবেন। ধীরতাকে বাদ দিলে আপনি কার্বোভেজে পৌঁছাতে পারবেন না। কার্বোভেজের অসুস্থ অবস্থায় এরা প্রচুর ধীর হয়ে পড়ে, স্লাগিশ, এত বেশি স্লাগিশ হয়ে পড়ে, কথা বলবে খুব ধীরে, আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করবে খুব ধীরে, হজম হবে ধীরে, সবকিছু ধীরে। এই ধীরে হওয়ার জন্য কার্বোভেজের পেটে প্রচুর বায়ু জন্মায়, প্রচুর পরিমাণে বায়ু সৃষ্টি হয় কার্বোভেজে। ওর পাকস্থলীকে কেন্দ্র করেই দৈহিক সিমটম গুলোর বিকাশ ঘটে। সেখানে মানসিক সিমটম যেখানে যাই থাক না কেন, তার বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে পাকস্থলী কেন্দ্রিক বায়ু সঞ্চয় ব্যাপারটা প্রায়ই থাকে, আর সেই সঙ্গে স্লথ গতি, আর হচ্ছে গরম কাতর। এই গরম কাতরতার সঙ্গে সামান্য পরিশ্রমে প্রচুর ঘাম। এই যে হিমাঙ্গ অবস্থা বলতে যেটা মেট্রিয়ামেটিকে বোঝানো হয়েছে, এই হিমাঙ্গ অবস্থা মানে সেই আপনার ওই যে রোগের যে কোলাপস হয়ে গেল, কোলাপস হয়ে যাওয়ার পরে প্রচুর ঘাম দেখা যাচ্ছে, সারা শরীর বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে। আমাদের হোমিওপ্যাথিতে শুধু ওটাই নয়, হোমিওপ্যাথিতে এখানে কোলাপস বলতে বোঝায় যে নিদারুণ অবসন্নতা। নিদারুণ অবসন্নতাই হচ্ছে কোলাপস। এই নিদারুণ অবসন্নতার সঙ্গে তার পেটে প্রচুর বায়ু জন্মায়, পায়খানা পাতলা, তাতে দুর্গন্ধ।
কার্বোভেজের মধ্যে পচন ক্রিয়া থাকে, তো ফলে একটা দুর্গন্ধ দেখা যায়। নিদারুণ দুর্বলতার সঙ্গে দুর্গন্ধ, পেটে ফাঁপ, কথাবার্তা বলার সময় দেখবেন যে ও আর দেরিতে প্রতিক্রিয়া দেখাচ্ছেন। এটাই হচ্ছে কার্বোভেজের স্টেট, কার্বোভেজের জায়গা। প্যারালাইসিস হলে প্যারালাইসিসের একটা নিজস্ব দুর্বলতা থাকে, তার সঙ্গে কার্বোভেজের দুর্বলতা যুক্ত হয়। তখন এটা প্রয়োগ করা যায়। কার্বোভেজেও অ্যাকোনাইট, আর্সেনিক, কোস্টিকাম, ক্যালকেরিয়া কার্ব এদের মতো আতঙ্ক থাকে মনের মধ্যে। মরে যাব এরকম একটা বড় আতঙ্ক থাকে। রুগী যদি কথা বলার মতো পর্যায়ে থাকে, তাহলে আপনি দেখবেন যে রুগী বারবার আপনাকে কিছু অভিযোগ করছে, কিছু জানতে চাচ্ছে। কার্বোভেজের অভিযোগের কাছে আর প্রশ্নের কাছে আপনি বিরক্ত হয়ে যাবেন, সবাই বিরক্ত হয়ে যাবে। এত বেশি আতঙ্কিত থাকে, তখন সে বারবার কিছু জানতে চায়, বারবার কিছু প্রশ্ন করে। এই প্রশ্নর বানে আপনি বিরক্ত হয়ে যাবেন। সেই সঙ্গে স্লোথ গতি, ধীরতা, দুর্বল, পেটে ফাঁপ, পচন প্রক্রিয়া, ব্যাস। এবার কার্বোভেজ দিয়ে আপনি নিশ্চিত হতে পারবেন যে হ্যাঁ ঠিক হবেই। একটা নির্দিষ্ট ভিটের উপরে মেডিসিনটাকে প্রয়োগ করা হলো। এরকম আর কি। কার্বোভেজ সম্বন্ধে এই প্রয়োগ প্রদর্শক সিমটমের বাইরে আর কোনো ভাবে প্রয়োগ করে রেজাল্ট পাওয়া যায়, মানে এটা আমি এখনো পর্যন্ত জানি না। স্যার তাহলে কি স্যার কার্বোভেজ অলস প্রকৃতির মানুষ স্যার? কার্বোভেজ, গ্রাফাইটিস এরা সবাই হচ্ছে অলস প্রকৃতির মানুষ। হ্যালো, আমি একটু বলি। হ্যালো, হ্যাঁ বলেন। বলছি আমি এককালে শ্যামল স্যারের ভক্তই ছিলাম। আমিও কারো দিয়ে কাজ করেছি কিছু। তবে ব্লাইন্ডলি ধরলে হবে না, আমি ওইটা বিশ্বাস করি না, বা ব্লাইন্ডলি ধরি না। তবে কারো পেশেন্ট পেলে কারো দিয়ে কাজ হয়েছে। আমি 2-4খানা প্যারালাইসিস পেশেন্ট ভালো করেছি, এটা শিওর। এর ভেতরে স্লাগিশনেস, ডালনেস থাকতেই হবে। আর এই দৃঢ়তা তো থাকবেই, এটা অবশ্যই থাকবে। আর আমি দেখেছি যারা প্যারালাইসিস এতে টাইফয়েডে ভুগেছে অনেকদিন, হ্যাঁ, টাইফয়েডে ভুগে স্লোপ গতি হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কার্বোভেজ কাজ করে। এইগুলো পেলে আমি কার্বোভেজ দিই এবং দুর্দান্ত রেজাল্ট হয়। আমি সিএম দিই না, ওই 0.3 থেকে শুরু করি, তাতেই ভালো কাজ করে, বা 200 থেকে শুরু করি। একবারই ব্লাইন্ডলি করি না, এটাই হচ্ছে ব্যাপার। ঠিকই, কার্বোভেজের গতি প্রকৃতিটাই হচ্ছে ওটাকে মনে রাখবেন। কার্বোভেজের ওটাই হলো গতি প্রকৃতি, যে কার্বোভেজ অসুস্থ হলেই সে স্লোথ গতি সম্পন্ন হয়। এটাই হচ্ছে কার্বোভেজের জান। কার্বোভেজ অসুস্থ হলেই সে স্লোথ গতি সম্পন্ন হয়ে পড়ে। এটাই হচ্ছে কার্বোভেজের জান। অত্যন্ত দুর্বল। যেমন আর্সেনিক অসুস্থ হলেই কি হয়? আর্সেনিক অসুস্থ হলেই তাড়াতাড়ি দুর্বল হয়ে পড়ে, অত্যন্ত তাড়াতাড়ি দুর্বল হয়ে পড়ে, সেই সাথে অস্থিরতা, মৃত্যু ভয়। এটা হচ্ছে কার্বোভেজ, আর্সেনিকের নিজস্ব। ঠিক তেমনি কার্বোভেজের অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে কার্বোভেজ স্লোথ গতি সম্পন্ন হয়, স্লাগিশনেস, সেই সাথে দ্রুত অবসন্ন হয়ে পড়ে এবং স্লাগিশনেস চলে আসে। এটা হচ্ছে কার্বোভেজের নিজস্ব গতি প্রকৃতি। এইগুলো হচ্ছে আমাদের মনে রাখার ব্যাপার, শুধু গতি প্রকৃতিটাকে মনে রাখার ব্যাপার, তাহলে কাজ পাবেন। ওই যে আমাদের ময়নাউদ্দিন ভাই বললেন, যেটা দেখেছেন তো, উনিও কিন্তু কার্বোভেজের সিমটম অনুসারে দিয়েছেন, অন্ধভাবে দেননি। বিষয়টা হচ্ছে এরকম, সেখানে আপনি নিশ্চিত রেজাল্ট পাবেন।
কার্বোবেজের স্যার একটা কেস উনি এইভাবে খুলনাতে আমাদেরকে দেখাইছিল, একটা ইসের পেশেন্ট, যেটা ছিল আম, ওই ক্যান্সার, একটা বাচ্চা, সে ওইখান থেকে ভ্যালোর থেকে ট্রিটমেন্ট করে আসছে, ভালো হচ্ছে না। উনি কার্বোবেজ 0.01 পটেন্সি দিয়া 1 ঘন্টার ভিতরে সে বাচ্চা সুস্থ হয়ে গেল, এরপরে সে নিজে রান্না করে খেতে গেল, এইরকম মানে আমাদের কাছে বললো সাথে সাথে। তার বাবাও বললো যে না, তার ছেলেটা ভালো লাগতেছে, সে কখনো মানে খেতে পারতেছে না, এখন রান্না করে সে খেতে যাইতে, রান্না করে গিয়ে রান্না করে খেতে যাচ্ছে, এই 1 ঘন্টার ভিতরে রেজাল্ট। অথচ পরবর্তীতে সেই ছেলে মারা গেছে, আমি জানি। ওরার কাজ হলো এইগুলি স্যার। তো যারা পড়ালেখা না করে তাদের এই জায়গাটা তারা বেছে নেয় যে সহজে কোনো ডাক্তারি শেখা যায় কিনা। চা দাও একটু, চা দাও। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে এগুলো আপনার ওই গল্পে আছে, কি একটা গল্পের বই আছে না, কি একটা গল্প আছে, সেই সব মানে গল্পের তো বিভিন্ন বিভিন্ন ইয়ে আপনার কোয়ালিটি কি একটা বলে, ভুলে যাচ্ছে ওটা। তো সেই সমস্ত গল্পে এগুলো, সেই গল্পের জন্য এগুলো খুব মানানসই, কিন্তু বাস্তব রূপকথা নয়, কিন্তু বাস্তবের সঙ্গে এগুলো কোনো মিল আছে বলে আমার মনে হয় না। অসম্ভব ব্যাপার, একদিনে সুস্থ হয়ে যাবে, এত বড় একটা কেস যে একদিনে সুস্থ হয়ে গেল, এগুলো ওইসব গল্পে ছাড়া অসম্ভব ব্যাপার। বাস্তবে এর কোনো লজিক খুঁজে পাচ্ছি না। উম, তাহলে ডাক্তার নার্গিস আহসান, অবশেষে আপনি সাকসেস হয়েছেন, হতে পেরেছেন। স্যার উনি কি যুক্ত হয়েছেন ডাক্তার নার্গিস আহসান আমাদের ইয়েতে? দেখছি তো তাই। ম্যাডাম নার্গিস আহসান, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের ক্লাস? উনি তো আবার করে ওই কথা বলতে মনে হয় এটা মনে হয় হয়তো বুঝতে পারতেছেন আর কি, মানে কিভাবে মিট করে যে কথা বলতে হয় এটা হয়তো আর কি বুঝতে পারতেছেন না। আস্তে আস্তে শিখে যাবে। ক্লাসের পরে কোন এক টাইমে সময় টময় পেলে একবার একটু কথা বলে একবার একটু শিখিয়ে দিলে দেখবেন যে ঠিক হয়ে যাবে। জি আচ্ছা, স্যার। আমার কি কথা শুনতে পাচ্ছেন? জি জি হ্যাঁ, জি, শুনতে আপনার পাচ্ছি কথা আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, জি, বলুন। বলেন, শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই যে